সাপ্লিমেন্টারি লিস্ট স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ভোটার তালিকায় প্রথম তালিকায় যাদের নাম ছিল না, যাদের ক্ষেত্রে সমস্যা ছিল, যারা বিচারাধীন, সেই বিচার টিচার করে তারপরে কাদের নাম থাকার যোগ্য, অর্থাৎ কারা ভোট দিতে পারবেন এবং কারা ভোট দিতে পারবেন না, তালিকায় কাদের নাম থাকবে না, সেটা বিচারকরা তারা ঠিক করেছেন। 60 লক্ষ নাম এরকম বিচারাধীন ছিল, তার মধ্যে থেকে কিছু নাম তারা ছাড়াই বাছাই করেছেন। যাদেরকে মনে হয়েছে যে তাদের তথ্য নথি সব কিছু ঠিকঠাক, তাদেরকে সাপ্লিমেন্টারি তালিকায় রাখা হয়েছে, তারা ভোট দিতে পারবেন। যাদের মনে হয়েছে নথি ঠিক নেই, তাদের নাম তালিকা থেকে বাদ দিয়েছেন। এই সংখ্যাটা কত জানবো। পাশাপাশি আমার সঙ্গে সরাসরি সোমরাজ রয়েছেন, সোমরাজের থেকে জানবো। সোমরাজ, কাল রাত 9টায় এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে, ঘোষণা করা হয়, আপলোড হতে হতে বেজে যায় রাত 11টা বেজে 45 মিনিট। এটা কথা ছিল গত শুক্রবার প্রকাশ করার, কিন্তু গত শুক্রবার প্রকাশ না হয়ে হলো সোমবার, তাতেও এত দেরি। কোথাও একটা সমস্যা হচ্ছে, কাজের চাপ কি খুব মারাত্মক যার জন্য এতটা দেরি হচ্ছে? কতজনের নাম এখনো পর্যন্ত বাকি রয়ে গেছে? দেখো, কোনো কাজের চাপ নয়, এটা হচ্ছে নির্বাচন কমিশনের প্রযুক্তিগত সমস্যা। অর্থাৎ এই যে তালিকা রাত 9টার সময় প্রকাশ করার কথা ছিল, কিন্তু রাত 9টার সময় নির্বাচন কমিশন সেই তালিকা প্রকাশ করতে পারেনি। তালিকা প্রকাশ হয়েছে রাত 11টা 45 মিনিট নাগাদ। তাও প্রথমে জাতীয় নির্বাচন কমিশনের সাইটে এই তালিকা আপলোড করা হয়েছে, পরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটে এই তালিকা আপলোড করা হয়েছে। কিন্তু এই তালিকা প্রকাশের পিছনে কোনো কাজের চাপ নেই। অবশ্যই বিকাল 4টের মধ্যে গতকালই কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির তরফে সেই তালিকা, জুডিশিয়াল অফিসারদের তরফে সেই তালিকা এসে পৌঁছে গিয়েছিল নির্বাচন কমিশনের কাছে, এবং তারপর নির্বাচন কমিশনের কাজ ছিল শুধুমাত্র সেটা নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহার করে বুথ ভিত্তিক তালিকা আপলোড করে দেওয়া। সেই তালিকা আপলোড করে দিতেই সময় লেগেছে 7 ঘন্টারও বেশি নির্বাচন কমিশনের। আর এটাকে প্রযুক্তিগত সমস্যা হিসাবেই দেখা হচ্ছে। এর পিছনে কাজের চাপ বা অন্য কোনো কারণ নেই বলেই মনে করছে নির্বাচন কমিশনের আধিকারিকরা। দ্বিতীয়ত যেটা হয়েছে, এই যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছে, এই সাপ্লিমেন্টারি তালিকায় কত নাম বাদ পড়লো, কত নামের তালিকা প্রকাশ করা হলো এবং কত সংখ্যক নাম চূড়ান্ত ভোটার তালিকায় জায়গা পেল, তা এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি কমিশনের তরফে। যদিও গতকাল পর্যন্ত 29 লক্ষেরও বেশি অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করেছেন, কিন্তু এই যে গতকাল যে সাপ্লিমেন্টারি তালিকা প্রথম দফায় প্রকাশ করা হলো, সেখানে কত নামের তালিকা প্রকাশ করা হলো তা এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি নির্বাচন কমিশন বা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে। যেখানে দেখা যাচ্ছে গতকাল রাত 11টা 45 মিনিট নাগাদ তালিকা প্রকাশ হয়ে গেছে, 12 ঘন্টা পেরিয়ে গেছে। 12 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে এই সংক্রান্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। শুধুমাত্র গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছিলেন যে তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে, অর্থাৎ সাপ্লিমেন্টারি যে তালিকা, সেই তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরে কি মনে হয় সোমরাজ, যখন একটা রাজ্যের কত মানুষ ভোটার দিচ্ছেন, মানে ভোট দিচ্ছেন, এই সংখ্যাটা বার করতে গেলে সম্পূর্ণ ভোটার তালিকা, অর্থাৎ যাদের নাম প্রথমবার প্রথম তালিকায় ছিল তাদের সঙ্গে যোগ করতে হবে, যারা সাপ্লিমেন্টারি যারা বিচারাধীন ছিলেন তাদের মধ্যে যাদের নামে সাপ্লিমেন্টারি তালিকায় উঠেছে, সব মিলিয়ে তো এই সংখ্যাটা তৈরি হবে। সুতরাং সেই সংখ্যাটা তো থাকার কথা নির্বাচন কমিশনের কাছে, কিন্তু সেই সংখ্যাটা কেন, মানে সব মিলিয়ে সাপ্লিমেন্টারিতে কতজনের নাম তালিকায় উঠলো, সেই সংখ্যাটা কেন দেওয়া যাচ্ছে না বা কেন দিচ্ছে না কমিশন বলে তোমার মনে হয়? দেখো, সেই তালিকা এখনো পর্যন্ত দেওয়া যাচ্ছে না কেন সেটা নির্বাচন কমিশনের আধিকারিকরাই বলতে পারবেন, কিন্তু যে সংখ্যা, অর্থাৎ কত সংখ্যক অভিযোগে নিষ্পত্তি করা গেল আর কত সংখ্যক নামের তালিকা প্রকাশ করা হলো, কত সংখ্যক ডিলিশন হলো, সেই সংখ্যা এখনো পর্যন্ত কমিশনের তরফে স্পষ্ট করা হয়নি। এর পিছনে কোনো কারণ নেই। কমিশনের তরফে জানানো হচ্ছে, জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হলেই তারা জানিয়ে দেবে, কিন্তু এখনো পর্যন্ত 12 ঘন্টা পেরিয়ে গেছে তালিকা প্রকাশের পর, এখনো পর্যন্ত কমিশনের তরফে নির্দিষ্ট কোনো তথ্য
দেওয়া হয়নি আনুষ্ঠানিকভাবে। শুধু তাই নয়, তুমি যে দেখেছিলে মুর্শিদাবাদ জেলায় সবথেকে বেশি আন্ডার এডুকেশন রয়েছে, উত্তর দিনাজপুর এবং মালদা এই 3 জেলায় সবথেকে বেশি আন্ডার এডুকেশন রয়েছে। এই 3 জেলার মধ্যে কত অভিযোগের নিষ্পত্তির তালিকা জেলাভিত্তিক প্রকাশ করা গেল সেই সংখ্যা এখনো পর্যন্ত স্পষ্ট করে বলা হয়নি। যদিও কমিশন বলছে যে বুথ ভিত্তিক তালিকা তারা বের করে দিয়েছে। এখানেও একটা প্রশ্ন আসে যে রাজ্যের সব বুথে আন্ডার এডুকেশন নেই। রাজ্যের যে বুথ আছে 80,000-এর বেশি বুথ, কিন্তু সব বুথে আন্ডার এডুকেশন নেই। তাই কত সংখ্যক বুথেরই বা সাপ্লিমেন্টারি তালিকা গতকাল রাতে নির্বাচন কমিশন প্রকাশ করলো করে এখনো বলা হচ্ছে না। সোমরাজ, ধন্যবাদ। আপাতত সোমরাজের সঙ্গে পরবর্তীতে আবার কথা বলবো। তবে এই যে তালিকা, সাপ্লিমেন্টারি তালিকা, অর্থাৎ যারা বিচারাধীন ছিলেন তাদের মধ্যে কাদের নামের এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়েছে, মানে কাদের নাম ভোটার তালিকায় উঠছে, সাপ্লিমেন্টারি তালিকায় উঠছে, কাদের নাম ডিলিট হয়ে গেল, অর্থাৎ তারা ভোট দিতে পারবেন না, যদিও তাদের হাতে অপশান রয়েছে ট্রাইব্যুনালে যাওয়ার, সে প্রসঙ্গ পড়ে। কিন্তু তারা আপাতত এখন এই বিচার করে দেখা যাচ্ছে তারা ভোট দিতে পারবেন না। এটা জানবেন কি করে আপনি? কিভাবে ওয়েবসাইট থেকে জানবেন? আমার সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি আমার সহকর্মী অনিন্দিতা রয়েছেন। অনিন্দিতা, আমরা যদি একবার দেখিয়ে দিতে পারি যে কিভাবে কেউ যিনি বিচারাধীন ছিলেন তার নাম তালিকায় রয়েছে কিনা বা ডিলিটেড লিস্টে রয়েছে কিনা, কিভাবে দেখবেন তিনি? দেখো, একেবারেই আমি যদি এই ম্যাজিক ওয়ালে তোমাকে দেখাই, সিম্পল, আপনি ফোনেও দেখতে পারবেন, যে কেউ ফোনেই দেখতে পারবেন। গুগলে যেতে হবে, গুগলে গিয়ে সার্চ করতে হবে হাউ টু চেক সাপ্লিমেন্টারি লিস্ট অফ SIR। এইটা সার্চ করলে দুটো সাইট আসবে, প্রথমটা নয় দ্বিতীয়, যেখানে যার নিচে লেখা থাকবে SIR 2026। এই সাইটে ক্লিক করব। এই সাইটে ক্লিক করলে আসবে এভাবে। এবার আমি এখানে দেখব যে সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 1 টু দ্য ফাইনাল লিস্ট পাবলিশড অন 28/2/2026। এইটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করলে আসবে ঠিক এরকম। এখানে যেগুলো সিলেক্ট করার অপশন সেগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গল 2026। এখানে দেখতে হবে অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নাম্বার 1। আমি ক্লিক করলাম এখানে। এবার এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে। আমি দেখে নেব নর্থ 24 পরগনা। এবার এখানে সিলেক্ট করতে হবে অনেকগুলো যেগুলো থাকছে কনস্টিটিউয়েন্সি। আমি সিলেক্ট করলাম বাগদা। তার মধ্যে এখানে পার্ট নম্বর চলে আসছে, কী কী পার্ট নম্বর রয়েছে। আমি প্রথমটাই সিলেক্ট করে দেখাবো জাস্ট দেখানোর জন্য, সরহাটি বারোয়ারিতলা SSK, এটা সিলেক্ট করলাম। এবার এখানে কোন ল্যাঙ্গুয়েজ, একটাই অপশন বেঙ্গলি। এবার ক্যাপচা দিতে হবে, ক্যাপচা এটাতেই দিতে হবে, সতর্ক হবে, কারণ এখানে ক্যাপিটাল এবং স্মলের একটা অপশন থাকছে। আমি ক্যাপচা দেব 8EUTPP দিলাম ক্যাপচা। ডাউনলোডের অপশন থাকছে, ডাউনলোড হলো এখানে। এবার দেখা যাবে, এই দেখুন এভাবেই দেখা যাবে যে বিচার বিভাগীয় কর্মকর্তার রায়ের পর মুছে ফেলা হয়েছে। যেই নামগুলো মুছে ফেলা হয়েছে সেই নামগুলো এখানে রয়েছে। আমি কারো পার্টিকুলার নাম বলছি না, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এতগুলো নাম এখনো পর্যন্ত বাদ দেওয়া হচ্ছে। কতগুলো নাম সেটাও লেখা হয়েছে, তবে একদম শেষে এখানে লেখা হয়েছে কতগুলো নাম বাদ। বর্জনের সংখ্যা পুরুষ 23, মহিলা 21, অর্থাৎ মোট 44টা নাম এই পার্ট নম্বর থেকে বাদ গিয়েছে। এবং এখানে একেবারে স্পষ্ট লেখাই রয়েছে যে এই বিয়োজন সংক্রান্ত কোনো লিখনে কোনো ব্যক্তি অসন্তুষ্ট হলে তিনি 15 দিনের মধ্যে অনলাইন বা অফলাইন পদ্ধতিতে ভারতের নির্বাচন কমিশন কর্তৃক এত তারিখে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত অ্যাপলেট ট্রাইব্যুনালের নিকট অ্যাপিল করতে পারবেন। অর্থাৎ ট্রাইব্যুনালের প্রসঙ্গ জানবো, ধন্যবাদ অনিন্দিতা। ট্রাইব্যুনালের প্রসঙ্গ জানবো। তবে এই যখন সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হলো রাত 11:45, তারপর রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া একবার জানা যাক। তৃণমূল কি বলছে, বিজেপি কি বলছে? বিভ্রান্তকর লিস্ট, কার নাম আছে কার নাম নেই কোনো স্পষ্ট নেই। কে পিটিশন করবে এখনো কেউ জানে না। টিল 5 নো অ্যাডজুডিকেশন। আবার সেই গোল গোল মানুষকে আতঙ্কে রাখা, যেটা ভারত বিরোধী, কারণ এটা কনস্টিটিউশন বিরোধী। এই লিস্টের উপরেই ভোট হবে তো? মানুষ আমাদেরই ভোট দেবে, বিজেপিকে ভোট দেবে না। যারা মানুষকে হত্যা করেছে, যাদের চক্রান্তে ইলেকশন কমিশন লাইনে দাঁড় করিয়েছে, যাদের এত হ্যারাস করেছে, তারা কি সব ভুলে যাবে? এই সাপ্লিমেন্টারি লিস্ট সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তাদের দ্বারা নিযুক্ত, কলকাতা হাইকোর্টের দ্বারা নিযুক্ত যারা জুডিশিয়াল অফিসার, তারা
তারা সেই সাপ্লিমেন্টারি লিস্ট তৈরি করছে। আপনার যদি সুপ্রিম কোর্টের উপর বিশ্বাস না থাকে, কলকাতা হাইকোর্টের উপর বিশ্বাস না থাকে, তাহলে আপনারা ইলেকশন কীভাবে করবেন? তাদের আপনাদের পক্ষে ইলেকশন করা সম্ভব? তালিকায় রয়েছে যাদের যাদের নাম বাদ গেল, তারা চাইলে ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারেন, অফলাইনে বা অনলাইনে করতে পারেন। কিভাবে অ্যাপিল হবেন? সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, অফলাইনে যদি অ্যাপিল করতে হয় তাহলে ট্রাইব্যুনালের একটা অফিস দরকার। সেই অফিস কি জেলাবাড়ি অফিস এখনো পর্যন্ত তৈরি হয়েছে? আর অনলাইনে যদি কেউ অ্যাপিল করতে চান, আবেদন করতে গেলে কিভাবে করবেন তিনি? দেখো, গতকালই আমরা জানিয়েছিলাম যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়েছিলেন এবং চিঠি দিয়ে বলেছিলেন যে অফিস খোঁজার জন্য, এই যে জেলাভিত্তিক যে ট্রাইব্যুনাল তৈরি করা হবে সেই ট্রাইব্যুনালের জন্য অফিস করতে হবে, অফিসের পাশাপাশি আধিকারিকদের নিয়োগ করতে হবে, কর্মচারীদের নিয়োগ করতে হবে, অর্থাৎ একটা বিপুল কর্মকাণ্ড করতে হবে নির্বাচন কমিশনকে, অবশ্যই রাজ্য সরকারের সহযোগিতায়। এবং সেই কারণেই রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে গতকাল বেশ কয়েকবার তিনি আলোচনা করেছেন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আলোচনা করেছেন যাতে ট্রাইব্যুনাল দ্রুত গঠন করা যায়। কিন্তু এই ট্রাইব্যুনাল কবে গঠন করা যাবে তা এখনো পর্যন্ত স্পষ্ট করতে পারেনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। তিনি নিজেই গতকালই সাংবাদিক সম্মেলন করে এই সংক্রান্ত কোনো স্পষ্ট বার্তা তার কাছ থেকে আমরা শুনতে পাইনি। তিনি অবশ্য জানিয়েছেন যে কমিশন চেষ্টা করছে যাতে দ্রুত ট্রাইব্যুনাল গঠন করা যায়। এক্ষেত্রে আজকে যাদের প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছে গতকাল রাতে, তাদেরকে বলা হয়েছে 15 দিনের মধ্যে তারা অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারবেন। আবেদন তারা করতে পারবেন, কিন্তু কবে ট্রাইব্যুনালের কাজ শুরু হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ধন্যবাদ। কিন্তু এই ট্রাইব্যুনালের কাজ 15 দিনের মধ্যে তো ট্রাইব্যুনালে আবেদন করা যাবে, কিন্তু ট্রাইব্যুনালের কাজ শুরু হবে কবে থেকে কমিশন নিজেও জানে না। হ্যাঁ, এটা পসিবল এই জন্য হবে না, একটা জজকে কোন জেলা দেওয়া হবে এটা তো হাইকোর্ট দেবেন। মেইন জিনিস আছে যে অফিস আছে, কাঠামো আছে। আমরা স্টেট গভর্নমেন্ট থেকে জায়গা চেয়েছি, যদি স্টেট গভর্নমেন্ট কাছে কোনো জায়গা আছে, আমরা চিফ সেক্রেটারির সঙ্গে কথা করেছি, ওটা ফিডব্যাক হবে, তারপরে আমরা হাইকোর্টকে দেবো, তারপরে যেটা আছে হাইকোর্ট অ্যালাউ করবে, নাহলে আমরা অন্য কোথায় দেখবো। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি তৈরি হতে পারবে অত সবাই জন্য ভালো আছে। আরে ট্রাইব্যুনাল নিয়েও রাজনৈতিক চর্চা। যারা সত্যিকারের ভোটার তারা যদি ভোট দিতে না পারে তাহলে চরম অপমান করা হবে, ভোটারদের চরম অপমান করা হবে। এভাবে ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। শেষ পর্যন্ত জজ সাহেবরা যেটা করছেন তাদের উপর আমার আস্থা আছে, আশা করি তারা যথেষ্ট নৈতিকতার সঙ্গে এই লিস্ট বার করবেন। ঠিক সময় যদি টিএমসি সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করতো তাহলে এত নামেরও বাকি থাকতো না, এত সমস্যাও হতো না। না কর্মচারী দিয়েছে, না অফিসার দিয়েছে, না ম্যাজিস্ট্রেট দিয়েছে। তারা চাইছিল না যে এটা সত্যি সত্যি যারা ভুয়ো ভোটার তারা বাদ যাক। তো এখন আদালত নিজে হস্তক্ষেপ করেছেন, নির্বাচন কমিশন এই ব্যাপারটা দেখছে, তো সেজন্য ভরসা আছে যে সমস্যার সমাধান হয়ে যাবে। ভোটার লিস্টের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে রাজ্যের জোড়া মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে। কি হবে তা জানতে গেলে এর আগে ঠিক কোন জায়গায় এই মামলা দাঁড়িয়ে রয়েছে সেটা একবার খোঁজ নেওয়া দরকার। আমার সঙ্গে অর্ণব রয়েছে সরাসরি। অর্ণব, দেখো, প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং আরেক বিচারপতি, 3 বিচারপতির বেঞ্চে এই মামলা শুনানি আজই হবে। এখন পর্যন্ত 25-26 নম্বর বিচার্য মামলা চলছে এবং আমাদের রাজ্যের এসআইআর সংক্রান্ত মামলাটির তালিকায় 58 নম্বর। তবে আজকে হবে, যেহেতু এটা দিন হিসেবে নির্দিষ্ট আছে সুপ্রিম কোর্টের শুনানিতে। লাস্ট শুনানিতে সুপ্রিম কোর্ট যে নির্দেশগুলি দিয়েছিল তাতে মূল যে জায়গাটি ছিল তা হচ্ছে অ্যাডজুডিকেশনের পর যাদের নাম বাদ যাবে, যে নাম বাদ গেছে গতকাল রাতে বলাটা ভুল, মাঝরাতে নির্বাচন কমিশন প্রায় 28 লক্ষের কাছাকাছি বা সংখ্যাটা নির্দিষ্ট করে এখন কমিশন যদি না জানায় বোঝাটা খুব মুশকিল। কারণ ডিজিটাল সই যতজন করেছেন জুডিশিয়াল অফিসার, গতকাল বিকেল পর্যন্ত যে সংখ্যাটা পেয়েছে সেই সংখ্যাটাই আপলোড হয়েছে। তাই যে 28 লাখ বা 30 লাখ যদি ধরে নেওয়া হয়, তার মধ্যে একটা বড় অংশের নাম বাদ কিন্তু গেছে। এবং এই বাদ যাওয়া যারা ভোটার লিস্ট থেকে জায়গা পেলেন না, তাদের পরবর্তী কি অপশন হবে, তাদের জন্য অ্যাপিলেট ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনাল ইতিমধ্যেই গঠন হয়েছে 19
অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে। কিন্তু সেই ট্রাইব্যুনাল এখনও ফাংশন কবে করবে, কিভাবে করবে, তার নির্দিষ্ট প্রশ্নের উত্তর অন্তত আমাদের রাজ্যে সিও দপ্তরের কাছেও নাই। কারণ বিচারপতিরা জেলাভিত্তিক কাজ করবেন, কোথায় যাবেন, কি করবেন না করবেন, এই বিষয়গুলি এখনও চূড়ান্ত হয়নি। কাজেই আজকে গতকাল মাঝরাতে যে তালিকা প্রকাশ হয়েছে তাতে প্রায় 8 বা 10 লাখ যদি নাম বাদ যায়, তাদের ট্রাইব্যুনালের কি ভবিষ্যৎ হবে, তাদের যে অপশন সুপ্রিম কোর্ট দিয়েছিল যে ভোটের আগের দিন পর্যন্ত যাদের নাম চলে আসবে তারা ভোট দিতে পারবেন, সুপ্রিম কোর্টের মন্তব্য ছিল, সেই জায়গাটা আজকে ডিসাইড হতে পারে। অন্যদিকে প্রায় অর্ধেক মতো অ্যাডজুডিকেশনের কাজ হয়েছে গতকাল পর্যন্ত, যদি আমরা সংখ্যাটা ধরি 23শে মার্চ পর্যন্ত। কিন্তু মনোনয়নের প্রথম পর্ব শেষ যেটা আমরা দেখছি 6 এপ্রিল। কাজেই 5 এপ্রিল পর্যন্ত যাদের নাম ভোটার তালিকায় উঠবে তারাই ভোট দিতে পারবেন, এটাই কমিশনের রীতি। কারণ মনোনয়ন দাখিল পর্ব শেষ হওয়ার পরে কাউকে অ্যালাউ করা হয় না, এটা রীতি বা নীতি বা যাই বলো না কেন। সেই জায়গা থেকে এই যে মাঝের সময়টা, আজকে রয়েছে আমরা 24 তারিখ, আর 7টা দিন, ওদিকে 5টা দিন যদি ধরে নেওয়া হয়, এই 12 দিনের মধ্যে এই আরও যে 28-30 লাখ অ্যাডজুডিকেশন সেটা সম্পূর্ণ হবে কিনা, অ্যাপিলেট ট্রাইব্যুনালের সুবিধা কবে, কিভাবে, কখন পাবে, যারা সেখান থেকে ওভারকাম করবে, অর্থাৎ যাদের নাম বাতিল গেল কিন্তু অ্যাপিলেট ট্রাইব্যুনাল থেকে তারা আবার সাকসেসফুলি বেরিয়ে এলেন, 1 2 5 যা হতে পারে, সেই সংখ্যাটা, তাদের ভোটের রাইটটা কোথায় যাবে, তারা ভোট দিতে পারবে কি পারবে না বিধানসভা ভোটে, এই প্রশ্নগুলির নিষ্পত্তি আজ সুপ্রিম কোর্টে আসতে পারে, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ থেকে তা আসতে পারে। এবং গতকাল মাঝরাতে যে তালিকা প্রকাশ হয়েছে তার নির্দিষ্ট করে তথ্য কি রয়েছে কমিশনের কাছে, সেই তথ্য হয়তো সুপ্রিম কোর্টে আজ প্লেস হবে। এবং যেভাবে যে গতিতে 705 জন জুডিশিয়াল অফিসার ঝাড়খণ্ড এবং উড়িষ্যার 200 জনকে ধরে তারা যে কাজ করছেন, যে গতিতে করছেন, সেটা কবে সম্পূর্ণ হবে তারও একটা দিশা হয়তো সুপ্রিম কোর্টের শুনানি থেকে পাওয়া যাবে। শুনানি হয়তো মনে করা হচ্ছে আজকেই হবে, সেক্ষেত্রে প্রথমার্ধের শেষের দিকে আর নলে দ্বিতীয়ার্ধের শুরুতে এই মামলা শুনানির জন্য আসবে। অতন, ধন্যবাদ। ভোটের আগে 73 জন রিটার্নিং অফিসার বদল, একরকম নজিরবিহীন ঘটনা। এই 73 জন রিটার্নিং অফিসার বদল করা হলো কেন? নির্বাচন কমিশন কি ব্যাখ্যা দিচ্ছে? কোন কোন জায়গার রিটার্নিং অফিসার বদল করা হলো? ভবানীপুর সহ 73টি কেন্দ্রে এখন নতুন রিটার্নিং অফিসার। নতুন রাজ বিকেলের মধ্যেই দায়িত্ব নেবে। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন। সোমরাজ, নির্বাচন কমিশন কি কোনো কারণ দেখিয়েছে তারা রিটার্নিং অফিসার কেন বদলি করলেন? কারণ এটা একরকম নজিরবিহীন, একসঙ্গে 73 জন রিটার্নিং অফিসার বদলি। না দেখো, নির্বাচন কমিশনের তরফে কোনো কারণ দেখানো হয়নি, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বদলি সেটা হচ্ছে ভবানীপুর কেন্দ্রে রিটার্নিং অফিসার বদলি করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে প্রস্তাব এবং সেই প্রস্তাবের পরেই রাজ্যের 73টি বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসার বদলি করা হয়েছে। রাজ্যের ভোটের ক্ষেত্রে এই রিটার্নিং অফিসারদের ভূমিকা গুরুত্বপূর্ণ থাকে, বিশেষ করে সংশ্লিষ্ট বিধানসভার নির্বাচনের নোটিফিকেশন থেকে শুরু করে মনোনয়নপত্র জমা নেওয়া, মনোনয়নপত্র স্ক্রুটিনি, এমনকি যখন রেজাল্ট বেরোবে, অর্থাৎ যখন বিধানসভা ভোটের ফল বেরোবে, সেই বিধানসভা যিনি রিটার্নিং অফিসার থাকবেন তিনি জয় বা যিনি যে প্রার্থী জয়ী হবেন তাকে সেই সার্টিফিকেটও দেবেন। অর্থাৎ রিটার্নিং অফিসারের প্রত্যেক পদক্ষেপে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এবার সেই রিটার্নিং অফিসারদেরই বদল করলো নির্বাচন কমিশন। একসঙ্গে 73 জন রিটার্নিং অফিসারকে বদলি করা হয়েছে, যাকে নজিরবিহীন বলা হচ্ছে এই কারণেই সাম্প্রতিক সময় রাজ্যে লোকসভা ভোট বা বিধানসভা ভোটে এত সংখ্যক রিটার্নিং অফিসারের বদলি নির্বাচন কমিশনে করেনি, যা এবার নজিরবিহীন ভাবে করলো। নজিরবিহীন আরো একটা কারণে, কারণ ভবানীপুর বিধানসভা, যে বিধানসভা ইতিমধ্যে গোটা জাতীয় রাজনীতিতে চর্চিত, একদিকে প্রার্থী তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপির হয়ে প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই কেন্দ্রেরই এবার রিটার্নিং অফিসার বদল করলো নির্বাচন কমিশন, যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ধন্যবাদ। যা করা হচ্ছে এগুলো সব ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। অকুল পশ্চিমবঙ্গে এই নির্বাচনকে একটা প্রহসনে পরিণত করেছে এবং বিশেষ করে টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়, তার এলাকায় যা খুশি তাই করা হচ্ছে। এটা সংসদীয় গণতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে চরমভাবে অপমান করা হচ্ছে। ভারতবর্ষের অন্য রাজ্যেও তো এসআইআর হচ্ছে, সেখানে তো কোথাও কিছু হচ্ছে না। বাংলা দখল করতে হবে, এটা কি দখল করার নিয়ম? রাজনৈতিকভাবে পারবে না জেনে আজকে প্রশাসনকে ব্যবহার করছে, ইলেকশন কমিশনকে ব্যবহার করছে। এর থেকে নগণ্য আচরণ ইলেকশন কমিশন
অথবা দিল্লিকে আমরা দেখিনি কখনো। আইএএস অফিসার ছিল সেই জন্য হয়তো তাদেরকে বদলি হয়েছে, বহু জায়গায় এরকম বদলি হচ্ছে। মুখ্যমন্ত্রী তো একটা মৌরুষি পাট্টা বানিয়ে রেখেছে। মুখ্যমন্ত্রী তো স্বয়ং তার বৈঠকে বলেছেন আমাদের চলছে না, চলবে না, আমাদের লোকেদেরকে ট্রান্সফার করে দিয়েছে। তার মানে কি মুখ্যমন্ত্রী সেখানে নিজেদের লোক বসিয়ে রেখেছিলেন, তার কথা মতো উঠবে বসবে, সেই জন্য নির্বাচন কমিশন ট্রান্সফার করে দেওয়াতে তাদের সেই চক্রান্ত ফেল করেছে। ভোটের আগে সীমানা একেবারে সিল করে ফেলতে হবে। যে যে প্রতিবেশী রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলো থেকে সীমানা একেবারে সিল করতে হবে, যাতে কোনো বহিরাগত না ঢুকতে পারে, ভোটের সময় কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হতে পারে। আর সেই জন্য এবার বৈঠক করছে কমিশন। বাংলার সঙ্গে 5 রাজ্যের সীমানায় নজর মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে। তাই রাজ্যের সিইও, মুখ্য সচিব, ডিজি এবং রাজ্যের এডিজি, আইন শৃঙ্খলা সহ পুলিশ কর্তারা থাকবেন। এছাড়াও অরুণাচল, অসম, সিকিম, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার মুখ্য সচিব, ডিজি, স্বরাষ্ট্র সচিবরাও এই বৈঠকে থাকবেন।